অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক লাইভে। অনেকেই বলেছিল আমাকে শুধু আমি কব্বরকে লাইভ করি এবং বাংলাতে অনেকেই বুঝতে চেষ্টা করে বুঝতে পারেন না। এর জন্য আমি কব্বরকে সাথে সাথে বাংলাতেও আমি আজকে ফেসবুক লাইভে এসেছি। ফেসবুক লাইভে আসার একটাই কারণ যে আমাদের এই 2026-এর সদ্য এডিসি নির্বাচন সমাপ্ত হলো। সমাপ্ত হওয়ার পরেই দেখা যায় যে এডিসির নির্বাচনে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে কেউ জয়ী হবে এবং কেউ বিজয়ী হবে, সেটাই সঠিক এবং সেটাই উচিত। এবং এমনই করেই আমাদের এই সদ্য 2026-এর এডিসি নির্বাচনটা সমাপ্ত হয়ে গেল। সমাপ্ত হওয়ার সাথে সাথে আজকে আমি যেটা দেখলাম, বিগত সিপিআইএম বা বামফ্রন্টের আমলে যেই মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, ওনার যে কয়েকটা উক্তি বা কয়েকটা যে আজকে দেখেছি, সেটা দেখে না বললে হয় না, বলতেই হয়। কেননা তিনি এখানে নিজের মুখেই স্বীকার করেছেন যে তাদের হার নিশ্চিত এবং ত্রিপুরা রাজ্যে সিপিআইএম নির্মূল হয়ে গেছে, সেটা প্রমাণ করে দিয়েছে বিগত দিনের যে এক্স সিএম মাননীয় মানিক সরকার মহোদয়। সেখান থেকে বোঝা যায় যে তাদের শক্তি ক্ষীণ হয়ে গেছে। তাতে নিজেদেরকে আস্তে আস্তে ত্রিপুরা রাজ্য থেকে বামফ্রন্টকে গুটিয়ে নেওয়াই মনে হয় সবচেয়ে মঙ্গল এবং বুদ্ধিমানের কাজ। এই নির্বাচনে ওনার মুখে আমি শুনেছি আজকের দিনে, এই নির্বাচনে আমরা শূন্য হয়ে গেলাম। তো যদি শূন্যই হয়ে যায় তাহলে সামনের দিনে সিপিআইএম ত্রিপুরা রাজ্যতে চিন্তা না করলেই সবচেয়ে বেটার আমি মনে করি। কেননা ওর নিজের মুখে উনি স্বীকার করেছেন এই নির্বাচনে আমরা শূন্য হয়ে গেলাম। ভোটের পার্সেন্টেজ 15 থেকে 16%, এর আগে 54% ছিল। 54% থেকে ডাইরেক্ট 9.5% এসে দাঁড়ালো। তাহলে সেখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে উনি বললেন যে এখন সমীক্ষা করতে হবে। হ্যাঁ, সমীক্ষা করুন। সমীক্ষা আর কি করবেন? বিগত দিনে 25 বছর, 30 বছর, 35 বছর আপনারা আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণকে যে ঠকিয়েছেন, জনগণের কে নিপীড়ন করেছিলেন, লাঞ্ছিত বঞ্চিত করেছিলেন, সেখান থেকেই প্রমাণিত হয় যে আমাদের ত্রিপ্রাসাদের বা অনেকেই জনজাতিদের প্রতি, বা আপনারা তো আমাদেরকে জাতি বলে গণ্যই করেননি। বিগত দিনে 25 বছরের সিপিআইএমের আমলে আমাদের ত্রিপ্রা জাতিদেরকে কখনো আপনারা জাতি বলেই গণ্য করেননি। সেখানে আপনার মুখে বারংবার শুনতে পেয়েছি যে উপজাতিরা কেন বিগত দিনে 54% ছিল, এর আগের নির্বাচনে 54% ছিল। 54% থেকে ডাইরেক্ট কি করে 9.5% এসে দাঁড়ালো? সমীক্ষা করতে হবে। সমীক্ষা আর করতে হবে না, সমীক্ষা করার প্রয়োজন নেই। আর আপনাদের একটাই প্রয়োজন এখন, এই ত্রিপুরা রাজ্য থেকে আপনাদের সেই চীন থেকে আনা নীতিগুলা নিয়ে আপনারা বিদায় হয়ে গেলেই সবচেয়ে ভালো মনে হয়। আর এই মুহূর্তে এমতাবস্থায় শোনা যায় যে উপজাতি যুব সমাজকে আপনারা দোষারোপ করেছেন। উপজাতি, আমার মনে হয় উপজাতি না বললেই হয়। আমরা জাতি, অনেক দিন আগে থেকেই জাতি, আমরা কখনো উপজাতি হইনি। এবং উপজাতি বললেই অ্যাকচুয়ালি অনেক সময় আমি যে কোনো রাজনৈতিক দলের বাঙালি সমাজের লোকেদের কাছে, আমাদের মান্যগণ্য সেই বাঙালি সমাজের কাছে আমি অনুরোধ রাখতে চাই, এর মধ্যে সিপিআইএমরা আমাদেরকে উপজাতি একখা দেন। অ্যাকচুয়ালি আমরা কি জাতি নই? আমরা কি ত্রিপুরা জাতি নই? আমরা যদি সম্মানের সহিত আপনাদেরকে বাঙালি জাতি বলে গণ্য করি, মান্যতা দেই, তাহলে বিগত দিনের সেই সিপিআইএম আমলের মুখ্যমন্ত্রী তিনি কেন আমাদেরকে এখনো পর্যন্ত জাতির স্বীকৃতি দিতে পারেননি? এখনো আপনারা উপজাতি বলে সম্বোধন করেন। এরপরে উপজাতি সম্বোধন করে আমাদের ত্রিপুরা জাতিদের যেই যুব সমাজকে আপনি দোষারোপ করছেন, সেই দোষারোপ করার ফল আপনারা উপভোগ করেছেন। হ্যাঁ, যদি কেউ বলে থাকে তাহলে তাদেরকেও শুধরাতে হবে। উপজাতি বলাটা অভ্যেসে পরিণত করে দিয়েছেন, অনেকটা অভ্যেসে পরিণত করিয়েছেন। সিপিআইএমের আমলে অনেক জাতি
জনজাতি বা আমি মনে করি আমাদের যে কোনো রাজনৈতিক দলের লোকেরাই হোক, আমাদেরকেও একটা জাতির সম্মান দেওয়া অতি প্রয়োজন। আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, এবং সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি। তোমার আমার বলে কিচ্ছু নাই বাবারে, তোমার আমাদের চিন্তা করতে হবে, তোমাদেরকেও চিন্তা করতে হবে। রাহুল দিবি তোমাদেরকেও চিন্তা করতে হবে। সেটা আমাদের জাতির একটা অসম্মান করা, সেটাকে আমরা পরিবর্তন করাতে হবে, সেটাকে বোঝাতে হবে। আর উনি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বলেন, উনি এখন রাজন্য শাসনের আমলও উনি বলতে চেষ্টা করেন যে 184 জন রাজা কি করে গেছেন। দেখুন, 184 জন রাজার কথা তো আপনারা কখনো মনে করেননি। যা করেছে বিজেপি সরকার আসার পরেই রাজন্য শাসনকে বা রাজন্য আমলকে বা রাজ পরিবারের সেই রাজন্য আমলকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেটা থেকে বোঝা যায় যে এই সিপিআইএম এর আমলে আপনারা রাজন্য আমলকে আপনারা ধ্বংস করেছেন। তাই রাজন্য আমলের কথা বলে 184 জন রাজার কথা বলে এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মুখে সেটা শোভা পায় না। রাজ পরিবারকে বা রাজন্য আমলকে সম্মান একমাত্র দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরেই সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামকরণ করে এয়ারপোর্ট সেখানে বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের আমলে তো কিছুই করা হয়নি। এখন আপনি বলতে চেষ্টা করেন যে রাজ আমলে বছরে একবার রাজবাড়িতে খাবার দেওয়া হতো। সেই খাবার কালে উনি নাকি নিমন্ত্রণ পায়নি। উনি কি করে নিমন্ত্রণ পাবেন? উনি এখন নিজেকে খাবারের সৌভাগ্য হয়নি বলে উনি নিজেকে অভাগী মনে করছেন। রাজ পরিবারে একবার খাবারের সুযোগ হয়, সেটাকে একবারও উনার সৌভাগ্য হয়নি। যেই রাজ পরিবারের বা রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছিল, রাজতন্ত্রকে যাক সেটা বলে কথা লাভ নেই, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে পরিচিতি একমাত্র রাজন্য আমলকে নিয়েই পরিচিতি পাওয়া যায় সর্বদেশে, সর্বরাজ্যে, সর্বরাষ্ট্রে। কিন্তু আপনারা কখনো এই রাজ পরিবারের বা এই রাজন্য আমলকে কখনো স্বীকৃতি দেয়নি, সম্মান জানায়নি। তাহলে এখন কেন সেই 184 জন রাজবংশের আমলের রাজন্য আমলের কথা? এখন কেন সেই বছরে একবার রাজবাড়িতে খাওয়ার কথা? হ্যাঁ, রাজবাড়িতে এখনো খাবার হয়, বছরে একবার হস্তভোজন হয়। সেই হস্তভোজনে অনেক জাতির যারা সমাজপতিরা সেখানে গিয়ে একসাথে আসা যাওয়া থাকে, একসাথে খাওয়া দাওয়া হয়। সেটা আপনার সৌভাগ্যে জুটবে না, কেননা আপনারা বিরোধিতাই করেছেন, আপনারা অসম্মানই করেছিলেন সেই রাজন্য আমলকে। সেই রাজন্য আমলের স্মৃতিগুলোকে আপনারাই ধ্বংস করতে চেষ্টা করেছিলেন এবং আপনারাই ধ্বংস করিয়েছেন। তাহলে কি করে সৌভাগ্য জুটবে? আপনাদের সৌভাগ্য হবে না। সিপিএম আমলে আপনারা সেই রাজন্য আমলকে আপনারা সম্মান করেননি, তাহলে কি করে সৌভাগ্য জুটবে? একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার পরে এই ত্রিপুরা রাজ্যে 2018 পরে আপনারা যে শান্তি সম্প্রীতির বার্তাই দিয়ে গেছিলেন, যে বিগত দিনের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, সেই বার্তা শুধু কথাই, কাজে কিচ্ছুই হয়নি। আপনি এখন বলতে চেষ্টা করেন যে নির্বাচনে সিপিএম এর আমলে আপনারা কি করেছেন। সিপিএম এখন বলেন আপনারা যে বিজেপি এবং তিপ্রামথা জোট সরকার, ওদের মধ্যে খেলা হয়েছে। আচ্ছা, খেলাই হোক, যাই হোক, হারজিত হবেই। আর এর মধ্যে আপনি দেখতে পেরেছেন আপনাদের 54% থেকে 9% এসে দাঁড়িয়েছে ভোটের পার্সেন্টেজ। তাহলে এখান থেকেই বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিআইএম বিলুপ্ত হয়ে গেছে। সিপিআইএম বিলুপ্ত হয়ে গেছে। এখন যা করার তিপ্রামথা বিজেপির মধ্যেই সেটা
চিন্তাধারা করবে। অ্যালায়েন্সে থেকে কি করবে, না থেকে কি করবে, আপনারা এখন সিপিআইএম এই জায়গা থেকে সরে গেলেই মনে হয় সবচেয়ে ভালো, তাই না? আপনারা আপনারা বলেন যে এখন এই মুহূর্তে বিজেপিরা কি করেছেন, বিজেপিরা কি করবে, মথারা কি করবে সেটা দেখা যাবে। কিন্তু বিজেপি কি করেছে সেটা দেখেছে, জনগণ দেখেছে। সিপিআইএম এর আমলে আপনারা বলেন যে উপজাতি বলে একখা দিয়ে কখনো জাতির সম্মান দেয়নি। এর কারণেই দীর্ঘ 25 বছর যাবৎ আমাদের সেই রিয়াং জাতি বা ব্রু সম্প্রদায়কে যে উদ্বাস্ত হয়েছিল, সেই উদ্বাস্তদেরকে আপনারা কোনো সহযোগিতা করেননি। 2018-তে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পরে এবং ত্রিপুরা মথার যেই সুপ্রিমো এবং সেই ব্রু সম্প্রদায় বা রিয়াং সম্প্রদায়ের নেতৃত্বরা মিলেমিশে এই ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রের সরকারের সাথে সহযোগিতায় সেই ব্রু রিসেটেলমেন্ট গঠন হয়েছে এবং ব্রু রিসেটেলমেন্ট করে আমাদের ব্রু জাতিদেরকে বা ত্রিপুরা থেকে সেখানে যাওয়া উদ্বাস্তুদেরকে জমি বন্দোবস্ত করে দেওয়া হয়েছে, গড় বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের 25 বছরের আমলে আপনারা কি করেছেন? তিপ্রাসাদের যে ঐতিহ্য ঋষাকে পর্যন্ত আপনি কখনো সম্মান দেননি, সেটাই প্রমাণিত হয়। তাহলে আজকে তিপ্রা জাতিদের বা জনজাতিদের আপনি যে উপজাতি বলে একখা দিচ্ছেন, সেই উপজাতিদের যুব সমাজকে কেন আপনি দোষারোপ করছেন? দোষারোপ করে লাভ নেই, কেননা আপনারা কিচ্ছুই করতে পারেননি। দীর্ঘ 25 বছর আমাদের ত্রিপুরা জাতিদেরকে এই ত্রিপুরা রাজ্যে আপনারা শুধু ঠকিয়েছেন। সেই রাজন্য আমলের স্মৃতিকে আপনারা মুছে ফেলতে চেষ্টা করেছিলেন এবং করেছেনও। সেই আস্তাবল মাতকে আপনারা, স্বামী বিবেকানন্দকে আমরা মানি, মান্যগণ্য ব্যক্তি, মহাপুরুষ আমরা মানি, কিন্তু আস্তাবলের জায়গায় রাখা উচিত ছিল। আপনাদের সেই আমলেই 25 বছরের আমলেই আমাদের ত্রিপুরা রাজ্যের সেই রাজন্য আমলের স্মৃতিগুলোকে আপনারা মুছে ফেলতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেই মুছে ফেলা স্মৃতিগুলোকে আবার পুনরুজ্জীবিত করেছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। মানুষ দেখছে, মানুষ বুঝছে। তাহলে আমাদের এই উপজাতি বলে আমাদের ত্রিপুরা জাতিদেরকে অসম্মান করবেন না। 1 নাম্বার, আমাদের যে ঐতিহ্য ঋষাকে আপনি কখনো গলায় পরিধান করেননি। যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের যে ত্রিপুরা জাতিরা যখন আমাদের সেই ঐতিহ্য, আমাদের সেই সম্মানীয় ঋষাকে আপনার গলায় যখন দিতে চেয়েছিল, আপনি ছুঁড়ে ফেলেছিলেন। সেই ছুঁড়ে ফেলার আজকে আপনি উপভোগ করছেন। তাহলে কেন আমাদের উপজাতিদেরকে উপজাতি বলে আমাদেরকে একখা দিয়ে অসম্মান করে আজকে অসম্মান করতে যাচ্ছেন, দোষারোপ করতে কেন যাচ্ছেন? আপনাকে দোষারোপ করে লাভ হবে না। সেটার প্রমাণ একটাই, কোনো একটা সময় শুনেছিলাম যে 1995 তিপ্রাসাদের জন্য কিচ্ছু করেননি, কিচ্ছু করতে পারবে না, এই কথাগুলো আপনার মুখে শোভা পায় না। কেননা আমি 1995 একটা নির্বাচনী ইশতেহার দেখেছিলাম। সেখানে লেখা ছিল 1995 সনের সিপিআইএম এর যে নির্বাচনী ইশতেহার, সেখানে লেখা ছিল যে বামফ্রন্টকে যদি সরকারে আনে তাহলে ইনার লাইন পারমিট দেওয়া হবে। কিন্তু 1995 পরে আপনারা 25 বছর রাজত্ব করেছিলেন, তখন কেন সেই ইনার লাইন পারমিট চালু করে দেননি? রাজ্য সরকারে তো আপনারা ছিলেন। এখন যাক, সেই কথা বলে লাভ নেই। এখন এই মুহূর্তে কেন্দ্রতে বিজেপি সরকার, রাজ্যতে বিজেপির সরকার এবং এডিসিতে রাজ্যের অ্যালায়েন্স পার্টনার ত্রিপুরা মথার সরকার চলছে। আপনারা দেখবেন, দূরবীন দিয়ে দেখবেন, নতুবা একটু দামি চশমা নিয়ে আপনারা দেখবেন যে এইবার কেন্দ্রতে বিজেপি সরকার, রাজ্যতে বিজেপি সরকার এবং এডিসিতে ত্রিপুরা মথার সরকার
কি করে, আর যদি ভালো হয় ভালো রেজাল্ট আসবে, আর যদি খারাপ হয় খারাপ রেজাল্ট আসবে। কিন্তু আপনারা এই বামফ্রন্ট সিপিআইএম ত্রিপুরা রাজ্য থেকে আপনারা বস্তা বেঁধে এই রাজ্য থেকে বের হয়ে গেলেই মনে হয় সবচেয়ে ভালো, সবচেয়ে মঙ্গল। কেননা আপনাদের সেই বিষাক্ত রাজনীতিগুলো আমাদের ত্রিপুরা রাজ্যতে আর গ্রহণ করতে চাই না। বিশেষ করে জনজাতি বা আমাদের ত্রিপুরা জাতিরা আর গ্রহণ করতে চাই না। সেটার প্রমাণ আপনি নিজের মুখে আপনি বলেছেন যে 54% ছিল বিগত দিনে, এর আগের নির্বাচনে, এখন নেমে এসে 9%, 9.5% এসে দাঁড়িয়েছে। তাহলে এখান থেকেই প্রমাণিত যে সিপিআইএম ত্রিপুরা রাজ্যতে আর কোনো প্রয়োজন নাই বললেই চলে। অসংখ্য ধন্যবাদ। সামনের দিনে আমরা আরো বলবো। আর এই মুহূর্তে আরেকটা কথা বলতে চাইব, আমাদের যে যারা জয়ী হয়েছেন অতি উৎসাহী হবেন না, আপনারা কাজ করুন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা এই নির্বাচনে, এডিসি নির্বাচনে যারা এমডিসি হয়েছেন বা এডিসি এলাকার নির্বাচিত সদস্য হয়েছেন, আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, যার যার এলাকায় যার যার এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করুন, কাজ করে যাবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মনু সোয়েলিংটার সেই নবনির্বাচিত হলিউড চাকমা টিপ্রামথার এমডিসি, উনার যে ব্যবহার আমরা দেখতে পেরেছি, আমি আপ্লুত। ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং উনি যে সামাজিক সম্পর্ক বজায় রেখেছেন সেটাতে আমি ধন্য এবং ধন্যবাদ জানাতে চাই। রাজনীতিগতভাবে রাজনীতির আলাদা সম্পর্ক থাকে এবং ব্যক্তিগত সম্পর্কটাকে উনি যেভাবে বজায় রেখেছেন সেটা থেকে আমি গর্বিত যে আমাদের লং ট্রাইবেলির রাজনীতিতে এমনই হওয়া উচিত। আগে এমনই ছিল, বিগত দিনেও এমনই ছিল, এখনও এমনই আছে এবং সামনের দিনে তেমনই থাকুক, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখব। কেননা ব্যক্তিগত সম্পর্ক আলাদা থাকে, রাজনৈতিক সম্পর্ক একটা থাকে। রাজনৈতিক যখন নির্বাচনের আগে রাজনীতি হয়, নির্বাচনের পরে যে কেউ যদি কোনো এডিসির বা বিধানসভার বা রাজ্যসভার বা লোকসভার নির্বাচিত সদস্য হয়ে যান, তখন থেকে কিন্তু সে আর কোনো একটা রাজনৈতিক দলের হয়ে থাকে না, সে ওই এলাকার একজন নির্বাচিত সদস্য হয়ে যান এবং ওই এলাকার একজন গার্জিয়ান হিসাবে সেখানে পরিচিতি পান এবং এর জন্যই সেই এলাকাকে উন্নয়ন করা ও সেটাই একটা লক্ষ্য থাকা দরকার। আর আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সদস্যরা, যারা সেবকরা, তাদের কাছেও আমি অনুরোধ রাখতে চাই, আমরা হেরে গেছি কিন্তু আমরা ভেঙে যাইনি। আমরা পুনর্বার দাঁড়াবো। আরও যেখানে আমাদের হার কোথায় কি কারণে হয়েছে সেটাকে আমরা অনুশীলন করে সামনের দিনে আমরা আরো এগিয়ে যাব। মন ভেঙ্গ না, কারণ হার জিত সবখানেই থাকে। আমরা হেরে গেছি কিন্তু ভেঙে যায়নি। কেননা কেন্দ্রতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যতে বিজেপি আইপিএফটি টিপ্রামথার সরকার এখনো চলছে। আপনারা চিন্তা করবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না। আমরা আবার উঠে দাঁড়াবো, একসাথে এক পায়ে মিলিয়ে একসাথে কাজ করে সামনের দিনে যার সংগঠনের মতো আমাদের সংগঠনকেও আমরা আরো চাঙ্গা করে তুলব। আপনারা দুর্বল হয়ে যাবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কর্মীদেরকেও আবার বলতে চাই, আপনারা মন ভেঙে যেও না। হার থেকেই জিতের রাস্তা খুঁজে পাওয়া যায়, সেটাই কিন্তু একটা চিরন্তন সত্য একটাই, যে হারের থেকেই আমাদেরকে জিতের সেই রাস্তা খুঁজে বের করতে হবে এবং আমরা করব। আর আরেকটা কথা আমি বলতে চাই, অনেকে আমাকে অনেক জায়গা থেকে অনেক কিছু অফার দিচ্ছেন, সেখানে আসো, ওখানে আসো, এখানে যাও, সেখানে যাও। না, আমি অন্যান্যদের মতো, অনেকেই বলছেন বা আমাকে আমার লোকালের লোকেরাও বলছে, দাদা আপনি কি আবার সেই জায়গাটায় চলে যাবেন না? আমি দুর্দিনে ছিলাম, আমি দুর্দিনের সাথী, আমি দুর্দিনে থাকব। আমি সুযোগ সন্ধানী এবং সুদিনের সন্ধানী আমি নই। কেননা 2018-র আগে আমি একটা কথা বলতে চাইবো, অনেকেই জানেন না, 2018-র আগে চলো পাল্টাইয়ের সুরে
আমি নিজেও চলো পাল্টাইয়ের সুরে সুর মিলিয়ে 2018-তে চলো পাল্টাই বলে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনার জায়গাতে আমারও একটা ছোট্ট অবদান ছিল। ছোট্ট অবদান ছিল। সরকার গঠন করার পরেই আমি কিন্তু অন্য রাজনীতি দলে চলে গিয়েছিলাম। চলে যাওয়ার একটাই কারণ, আমি যদি লুবি হতাম বা সুযোগ সন্ধানী হতাম তাহলে আমি সেখানেই থেকে যেতাম। যখন 2018-র আগে অনেক কিছু কথা দেওয়ার পর সেই কথাকে রাখতে না পারার কারণেই আমি মাঝখানে অন্য রাজনীতি দলে তিপ্রামথা দলে আমি যোগদান করেছি বলতে তিপ্রামথাকে শূন্য থেকে আমি নিজেও ছিলাম। তিপ্রামথার শূন্য থেকে আমি শুরু করে এখন পর্যন্ত কিছু দিনের পর্যন্ত আমি করেছিলাম, কিন্তু সেখানেও তিপ্রামথা খারাপ বা মহারাজ খারাপ বলে আমি চলে আসিনি। মহারাজকে আগেও আমি শ্রদ্ধা করি, রাজ পরিবারের সদস্য হিসাবে, মহারাজ হিসাবে, বুবাগ্রা হিসাবে এখনও সম্মান করি এবং পরবর্তীতেও সম্মান থাকবে। কিন্তু সেখানে মহারাজের সাথে যারা কাজ করছেন এবং আমাদের এলাকায় যারা কাজ করছেন তাদের সাথে আমার নীতিগত না মিলার কারণেই আমি ভারতীয় জনতা পার্টিতে পুনর্বার যোগদান করেছি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হার হয়েছে এডিসি নির্বাচনে। তো হার হওয়ার ফলে আমি আবার সেখান থেকে চলে যাব এমন না। ভারতীয় জনতা পার্টি 2018-র আগে যখন দুর্দিন ছিল সেই দিন আমি ছিলাম। তিপ্রামথা শূন্য যখন ছিল, দুর্দিন ছিল, দুর্দিনে আমি সেখানেও ছিলাম। এবং এখন এই মুহূর্তে যদি ভারতীয় জনতা পার্টিকে দুর্দিন মনে হয়, আমি এই দুর্দিনে থাকব। মনে হয় আমি দুর্দিনের সাথী, আপনাদের দুর্দিনেই আমাকে কাছে পাবেন। সুদিনে তো অনেক লোকেরাই আসবে, অনেক সমর্থকরাই আসবে, যারা আপনাকে বকাবকি করবে, সে আপনার থেকে আরো বক্ত হয়ে যাবে। তো সেটাই একটা মনে রাখবেন। অনেকে আমাকে অনন্ত দেববর্মার সাথে তুলনা করতে চাই না। আমি 2018-র আগে ছিলাম চলো পাল্টাই, সেই পরিবর্তনের কাণ্ডারি আমিও একটা ছোট্ট অংশ তো হলেও আমি কাজ করেছিলাম। আর আমি অনন্ত দেববর্মার মতো সুযোগ সন্ধানী বা টিকিটের খুঁজে আমি যাইনি। আমাকে টিকিট দিতে হবে, আমাকে বিধানসভাতে দিতে হবে, আমাকে এডিসি নির্বাচনে দিতে হবে, সেই টিকিটের লুবে আমি যাইনি। সেখান থেকেই প্রমাণিত হয় কারা লুবি, কারা টিকিট পাওয়ার জন্য গিয়েছিলেন, টিকিট পেয়েছেন, হেরে গেছেন, আবার চলে গেছেন। ওনারা হচ্ছেন সুযোগ সন্ধানী। এমন লোকেদেরকে আপনারা চিনে রাখবেন। আর দলের যারা প্রকৃত সেবক তাদেরকেও আপনারা গুরুত্ব দেবেন। একসাথে আমরা আবার কাজ করব। আমরা জনগণের সেবক হয়ে একসাথে এক পায়ে পা মিলিয়ে হাঁটব। আসুন, আমরা হেরে গেলেও আমরা ব্যঙ্গে চাইনি, কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে সিপিআইএম মুক্ত হয়ে গেল, সেটা থেকেই আমি নিজেকে আনন্দ মনে করি। সেই সিপিআইএমকে 25 বছরের সেই সিপিআইএম দুর্নীতিভাস, সেই আমাদেরকে লুটে পুটে যারা খেয়েছিল তাদেরকে আমরা সরানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম বিগত 25 বছরের আমলে। সেই কংগ্রেসকে নিয়ে আমরা পরিবর্তন করতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কংগ্রেসের দিল্লি মে দুস্তি, ত্রিপুরা মে কুস্তি, সেটা দিয়ে আমরা পরিবর্তন করতে পারিনি। প্রকৃতভাবে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রকৃতভাবে পরিবর্তন করিয়ে দেখিয়েছেন। এর জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং সামনের দিনে আমরা আরও এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।